17 এপ্রিল বুধবার সন্ধ্যেবেলা, এখন অ্যারাউন্ড 7:30 পৌনে 8টা বাজে। আমি আবার ভোলাতে এসেছি। লাস্ট 2 দিন ভয়ঙ্কর চাপের কেটেছে। আজকে হচ্ছে রামনবমী, সমস্ত ব্যাংক বন্ধ ছিল, পোস্ট অফিস বন্ধ ছিল, তো কাজের কাজ সেরকম কিছুই হচ্ছিল না। নতুন কোনো খবর বা আপডেট কোনো বিষয়ই নেই। 18 এপ্রিল পুরনো মামলা সংক্রান্ত খবর কাগজে একটা বিজ্ঞাপন আমায় বের করতে হয়েছিল। আমার ভয় ডর বেড়ে গেছে, কিন্তু অনেক সময় তো বাস নিজের জায়গা ছেড়ে তোমার, হ্যাঁ ওইটাই যা ঘটলো ওই মেয়েটার সাথে। বাবা গো, এক মাকড়ার বাড়ি, আর এক মাকড়ার বাড়ি। गर्मी है, चल रहा है, आप देख ही सकते हैं, इसीलिए एसी का इतना बिक्री हो गया है। ये यूनिट तो ख़राब होके पड़ा हुआ था, इसीलिए नया लेना ही पड़ा मेरे को। खोसला इन यूनिट का क्या करता है? ये सब यूनिट का পুরনো ইউনিটটা চললো, খোসলা এগুলোকে স্ক্র্যাপ করে নেবে। গরমে না বাইরে সেদ্ধ হয়ে যাওয়ার অবস্থা। হাওয়া দিচ্ছে না এমন না, কিন্তু সেই হাওয়া খড়খড়ে। শুক্রবার আজ 19 তারিখ বিকেলবেলা, এখন সময় 3:30-এর বেশি, 4টে বাজতে যায়। আমি রোদ না পড়লে বেরোবো না।
অনেক দিন বাদে লিটারালি অনেক দিন হয়ে গেল আমি কাঁঠাল গাছ তলায়। আমার মনে আছে একটা এঁচোড় পাড়া নিয়ে কি সাংঘাতিক কুরুক্ষেত্র লাগিয়েছিল। বাবা খুব যত্নে কাঁঠাল গাছ কলম করে, না এটা কলমের না, দানার গাছ, নবদ্বীপ থেকে চারা এনে করেছিল। এই পাশের এই গাছটা কি আমি জানি না, অনেক জংলা গাছ ছিল, জংলা গাছ ফেলে দেওয়া হয়েছে। এই হচ্ছে এদিককার ধ্বংসস্তূপের অবস্থা। লিটারালি ভূতের বাড়ি হয়ে বসে আছে। মানুষের মনের জোর তো এখানেই অর্ধেক কম হয়ে যায়। একটা ঝকঝকে তকতকে জায়গায় তুমি থাকো, আর এরকম ঝাঁ চকচকের মধ্যে তুমি থাকো, তুমি যতই অল্প বিদ্যা হোক তোমার, তুমি ফড়ফড় করে লোককে প্রভাবিত করতে পারবে। কিন্তু এখানে থাকলে তোমার অটোমেটিক্যালি যেন তুমি সোশ্যাল পারায়া হয়ে যাচ্ছ। যাই হোক, একটা কালমেঘের গাছ আছে লাকিলি ওই দিকে। একটা বেজি এই বাগানেই থাকে, বেরিয়ে গেল। আমাদের বাগানে এখনো বেজি রয়েছে। আগের দিনও বেজিটাকে দেখেছিলাম, যখন কেউ থাকে না, চুপচাপ শান্ত, তখনও বেরোয়। বেরিয়ে কোন দিকে গেল কে জানে, দেখার চেষ্টা করছি। গলিতে কোথাও একটা লুকিয়ে পড়েছে। লাস্ট কিছুদিন খুব বাজেভাবে কেটেছে আমার। যাই হোক, পাম্পটা বন্ধ করি, ওপরে যাই, তারপর একটা ছোট্ট ক্লিপ রেকর্ড করব। 22শে এপ্রিল, এখন রাত 10টা, প্রায় পূর্ণিমা। কালকে 23শে এপ্রিল পূর্ণিমা পড়েছে। সুতরাং লোকের প্রশ্ন জাগতে পারে, দিন থেকে হঠাৎ করে রাতে ট্রানজিশন হয়ে গেল কী করে? কারণ মাঝখানে একটা ক্লিপ রেকর্ড করবো বলেছিলাম, সেটা আর করা হয়নি। গরম প্রচণ্ড, ছাদের কংক্রিটের তাত আস্তে আস্তে কমছে, যদিও রক্ষা পেয়েছি এই রিসেন্ট যে ডেভেলপমেন্ট ঘটিয়েছি তার জন্য। করে দেবে পিছু দুখানা কেঁদো গাড়ি। যেরকমটা বললাম তুমি আমাকে দেবে। 23শে এপ্রিল পেরিয়ে 24শে এপ্রিল পূর্ণিমা রাত। রাত 12টা বেজে গেছে। পরিষ্কার ঝকঝকে আকাশ, মানে কালকেও রীতিমতো আগুন ঢালবে বোঝা যাচ্ছে।
আজকে একটা চিঠি পোস্ট করার ছিল, সেই চিঠি পোস্টের কাজটা হয়ে গেছে। আমার ওপর অনেক চাপ আসতে চলে যায় সামনে, এটা আমার কাছে খুব ক্লিয়ার, কিন্তু একটু চাপ সহ্য করতে হবে, কিছু করার নেই। কদিন আর ঘরে লুকিয়ে কাটানো যাবে? বলো। হ্যাঁ, কেমন আছেন? বেঁচে আছি গো, গরমে কোনো মতে বেঁচে আছি। ভোট তো এসে গেল, এখানে ভাঙা লোহা লক্কর বিক্রি হচ্ছে। রেকর্ডিং হচ্ছে, রেখাবদি অনেকদিন পরে আইয়ে দোকান খুলেছে, আমাদের পেমেন্টের ব্যবস্থাও করেছে। বৃহস্পতিবার 25শে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি, অনেক দিন পর খোলা দোকান। আবার ফোনে কথা বলছি, সেটাই। বাহ, তুমি কমেন্টারি করে দিচ্ছ আমার রানিং কমেন্টারি, তুমি রানিং কমেন্টারি করে দিচ্ছ আমার। চলো, যা হচ্ছে ভালোই হচ্ছে, ভালোর দিকেই যাবে আশা করি। আবার অনেকদিন পর দিদির চায়ের দোকান। ভোট এসে গেছে, ওই দোকানের শেডে লাল ঝান্ডা ঝুলতেছে। আমাদের কৃষি ভাই বলছিল যে কলকাতায় গেলাম, অনেকদিন হয়ে গেল, অনেক দিন বাদে আবার এরকম একটা সিঙ্গেল ক্লিপ রেকর্ড করছি। কিছু জমা কথা আছে যেটা বলা দরকার, যার রেকর্ড রাখা দরকার। আমার টার্গেট ছিল প্রতি 7 দিন অন্তত একটা করে ভ্লগ ছাড়ার। এবার বোধহয় 7 দিনের লক্ষ্যমাত্রা পার করে গেছি অলরেডি। 7 দিনের বেশি হয়েছে আমি কোনো নতুন ভ্লগ রেকর্ড করিনি, কারণ অ্যাজ সাচ নতুন কিছু না। গয়ং গচ্ছ গদাধর হরি, এর মধ্যে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট হয়নি এমন না, কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সব ঘটনা গায়ে মাখলে চলে না। অল্প ইচ্ছে করলে যে কোনো ছোট জিনিসকেই তিলকে তাল করে বলা যায়, কিন্তু পারতপক্ষে এই অভ্যেসটা যত কম রাখা যায় তত ভালো। কারণ প্রত্যেকটা তিলকে তাল করলে না জগতে তুমি টিকতে পারবে না। একদিনকে আমি যেমন সকালবেলা বেরিয়েছি, সারা দিন বাইরে, সন্ধ্যের দিকে ঘরে ঢুকছি, দেখি কাকিমা উঠোনে বোধহয় গামছা মিলছিল না কি একটা মিলছিল, হাওয়া দিচ্ছে, হাওয়ায় গামছাটা উড়ে পড়ে যাচ্ছিল। আমিও সেই সময় ঢুকছি, একসঙ্গে দুজনকে গালি দিয়ে দিল, মানে হাওয়াকে এবং আমাকেও, শুয়োর। জাস্ট এইটুকু, আমি কোনো কথা বললাম না, সিঁড়ি দিয়ে উঠে গেলাম। সব কথা গায়ে মাখতে নেই। যদি আমি শুয়োর হই, সে হচ্ছে শুয়োরের কাকিমা শুয়োর, মাদি শুয়োর। তো যে বলে সেই হয়, তো সব গায়ে মাখতে নেই, এটাই বলতে চাইছিলাম। তো লাস্ট কয়েকদিনের মধ্যে জীবনযাপনের সেরকম বিরাট চেঞ্জেস বলতে, এত গরমেও একটু ভালো আছি, যে কোন মানে কাণ্ড কারখানা লাস্ট কিছু দিনে ঘটিয়েছি তার জন্য। এখন যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে দুটো ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। একটা হচ্ছে একটা বাজে অভ্যাস যেটা আমাকে ধরেছিল এবং সেটাকে আমি ঝেড়ে ফেলার চেষ্টা করছি। আমার মানুষের অনেক ধরনের নেশা হয়, কখনো কখনো কোনো নেশা হুট করে লাগে, কিছুদিন মানুষ সেই নেশার প্রভাবে থাকে বা নেশাগ্রস্ত থাকে, তারপর নেশাটা ছেড়ে যায়। আমারও মাঝখানে একটা বাজে নেশা ধরেছিল, সেটা হচ্ছে লটারির নেশা। যেহেতু 4 মাসের মধ্যে আমি 4 বার লটারিতে কিছু কিছু কুচকাচ টাকা পেয়েছিলাম, টোটাল পরিমাণ 15,000 টাকার কাছাকাছি হবে, 15,200 বা 15,300 টাকার কাছাকাছি আমি লটারিতে 4 মাসে পেয়েছিলাম। সবচেয়ে হাইয়েস্ট পেয়েছিলাম 10,000 টাকা। তো সেই জন্য আমার একটু ডিল কি বেড়ে গিয়েছিল, সত্যি কথা বলতে। আমি রোজই লটারি কাটতে আরম্ভ করেছিলাম এবং সমগ্র এপ্রিল মাস এবং তার আগের মাস
এই 2 মাসে আমি সম্ভবত যা জিতেছি তার চেয়েও বেশি অর্থমূল্যের। আমি হিসেব করিনি, হিসেব রাখিনি, কারণ হিসেব রাখলে পরে নিজেরই মাথা গোলমাল বেঁধে যাবে যে আমি এতখানি বাজে খরচ করলাম। যে জন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার জ্বলিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। যে বাজে খরচ করে সে লাস্ট অব্দি ইয়ের শিকার হয়। তো আমরা তো আসলে জ্ঞান পাপি, আমিও জ্ঞান পাপি। তো এত টাকা খরচা করে ফেললাম, ওই জন্যই ওই ভয়ে আমি হিসেব আর রাখিনি। কিন্তু আমি মানে প্রায় অনেক টাকার লটারি কেটে ফেলেছি, এবং ওই যে কুচখাচ উইনিংটুকু বাদ দিয়ে কোনো বড় পুরস্কার আমি মুখ কিন্তু দেখিনি। এবার অনেক জোর করেই বিগত কিছুদিন লটারি কাটা থেকে বিরত রেখেছি, এবং নিজেকে আগামী দিনেও রাখবো এটা মনে করেছি। কারণ লাক অবশ্যই একটা ফ্যাক্টর, এটা কেউ মানুক বা না মানুক। আমি আমার এত দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের যে বিরাট জার্নি বা বিরাট যাত্রাপথ আমি পেরিয়েছি, তাতে আমি দেখেছি লাক একটা বিরাট ফ্যাক্টর। যে ভাগ্য একটা সাধারণ স্কুল মাস্টারের ছেলের, সে একই ভাগ্য কি একজন আমলার ছেলের বা শিল্পপতির ছেলের বা ডাক্তারের ছেলের বা কেরানির ছেলের? আমাদের কখনো আমাদের বাবা মারা সযত্নে একটা জিনিস এড়িয়ে গিয়েছে, মানে তারা আমাদের দেখতে শিখিয়েছিল সবাই সমান, এরকম একটা ব্যাপার। এই সমাজে কেরানিরও দরকার আছে, শিক্ষকেরও দরকার আছে, হার্ট সার্জনেরও দরকার আছে, শিল্পপতিরও দরকার আছে, বিজনেসম্যানেরও দরকার আছে, ম্যাথর, মুচি, ঝাড়ুদার, সবার দরকার আছে। সবাই মিলেই একটা সমাজকে চালিয়ে নিয়ে চলে বা চালিয়ে যায়। কিন্তু স্কুলে পড়াকালীন আমরা গলায় গলায় সবাই বন্ধু হলেও আমাদের মধ্যে তখন হয়তো কখনো এই ক্লাস, এই ডিস্টিংশন, এই অর্থ যে একটা বিরাট ফ্যাক্টর, এটা আমাদের বুঝতে বা করতে দেওয়া হয়নি। এবার প্রতি পদে যখন ধীরে ধীরে বড় হয়েছি তখন বুঝেছি যে হ্যাঁ, অর্থের ফ্যাক্টরটা কি বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর যদি আমার বাবা জীবিত থাকতো এবং আমার বাবা ধরো একটা বিরাট কিছু হতো, সে কম কিছু ছিল না, আমি এটাও বারবার বলছি। তার বিদ্যা বুদ্ধিতে আমার বাবার তুলনা আমি তো মাকে আরও বেশি করে বলবো। আমার মার মতো বুদ্ধিমান এবং শিক্ষিত আমি খুব কম মহিলাকে দেখেছি, যেটা আমার আশপাশে আমি পাই না। একজন ভালো মা সমাজকে অনেক কিছু দিতে পারে। যাই হোক, অনেক ছোট মুখে অনেক বড় বড় পাকা পাকা কথা বেরোচ্ছে। যা বলছি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের যেটা ফিল করেছি সেখান থেকে বলছি, ফিল থেকে বলছি। বইয়ের রটা মার্কা কথা নয়, রট্টা মার্কা কথা বলছি না। এই রট্টা মার্কা কথা দিয়ে কিচ্ছু হয় না জীবনে। ম্যানিফেস্টোই পড়েছো চিরজীবন, তোমরা ম্যানিফেস্টোই পড়েছো, ম্যানিফেস্টোকে কোনোদিন ফলতে দেখোনি রাস্তাঘাটে। এনিহাউ, বিগত কিছুদিনের মধ্যে একটা ফয়সলা আমি করেছি, এবং সেই ফয়সলা অনুযায়ী আমি এগিয়েও ছিলাম। এই কথাগুলো আমি জোর গলায় আমার ভ্লগে বলিনি, কারণ আমি ইদানিং দেখছিলাম আমার ভ্লগটা
কম লোকই দেখে এমনিতে, কিন্তু মাঝের কিছু ব্লগ অনেক লোক দেখছিল, যেগুলো বাইরে যাওয়ার ব্লগ বা যেগুলোতে ঘুরছি সেই ব্লগগুলো তো দেখেইছে। এমনি ডেলি ব্লগসে দেখার লোক মানে কম সংখ্যায়, কিন্তু যেটা আমি অনুধাবন করছিলাম বন্ধুরাও দেখে শত্রুরাও দেখে। তো অনেক সময় বন্ধু ও শত্রু বৎ আচরণ করে। তো এই ইনফরমেশনগুলো বাইরে যাওয়াটা কতটা আমার পক্ষে ভালো সেটা একটা বিরাট প্রশ্ন চিহ্ন, একটা বিরাট প্রশ্ন চিহ্নের মুখে আমাকে দাঁড় করিয়ে দিচ্ছিল। আমি জেনারেলি আমার মানে লাইফে আমি ক্লিন এবং ক্লিয়ার থাকতেই পছন্দ করি। কনসাসের জায়গাটা, অন্তত কনসাসনেসের জায়গাটা, ক্লিয়ার কনসাস হয়ে এগোনোই ভালো, এটা আমি মনে করি। তো জার্মানি যাওয়ার আগে অনেকেই জানে আমার জমির ডিল কমপ্লিট হয়নি। যদি কেউ ওই সময়ের ব্লগগুলো আবার ঘুরে গিয়ে দেখে তাহলে জানতে পারবে। আমি একই মানে পুরনো কাসুন্দি আর এখানে বলছি না, কিন্তু তবুও মানে সারসংক্ষেপ করে বলছি। ফেব্রুয়ারি মাস আমাকে জার্মানি থেকে ফিরতে হয় মাত্র 5 দিনের জন্য, 5 দিন 7 দিনের জন্য সাইন করার জন্য ডিল। এবং সেই সময় যার সঙ্গে আমার ডিল হয়েছিল সেই জয়দেব মণ্ডল, সে একটা চালাকি খেলে আমাকে 6 লাখ টাকা সে পেমেন্ট করেনি, করে আমাকে দিয়ে সাইন করিয়ে নেয় এফিডেভিট, এবং আমাকে বলে এই তো যা সাইন তো হয়ে গেল, আর কি হবে, এই হবে সেই হবে। বাপি বৈদ্যরা তখন খুব হেসেছিল। আমার কিছু করার ছিল না, আমার ফেরার টিকিট কাটা ছিল, আমাকে তখন ফিরতেই হয় জার্মানিতে। কিন্তু আমি মনে মনে তখনই ঠিক করে যাই যে 1 মাঘে শীত যায় না, এ মাকড়াকে আমি ফিরে এসে ধরবই। এবং আমি ফিরে আসি, দেশ থেকে ফিরে আসার পর অনেক দিন গেছে আমার এই বাড়িতে সেটেল হতেই, কমসে কম 23 গড়িয়ে আজ 24-এর এপ্রিল মাস চলছে, 23-এর এতগুলো দিন গেছে। অনেক কষ্টকর সময় গেছে, গরমে কষ্ট পেয়েছি, শারীরিক কষ্ট গেছে। কৃষ্ণনগরে ছুটেছিলাম একটা কাজের জন্য, গত বছর একটা ব্রেক নিয়ে দেওয়ালির সময় গিয়েছিলাম কার্শিয়াং। তারপর আর কাজ হচ্ছিল না, প্রোগ্রেস আটকে ছিল। যে কটা প্রজেক্টে হাত দিয়েছি, কিছু প্রজেক্ট হয়েছে, হয়নি এমন না। সিনির প্রজেক্টটা যেমন সাকসেসফুলি করেছি, একটা সিনির প্রজেক্ট হয়েছে, কিন্তু কোনো বিগ প্রজেক্ট না, হয়নি। কোনো বড় ধরনের কাজে হাত দেওয়া না, হয়নি। অনেকে অনেক রকম প্রস্তাব দিয়েছে, অনেকে অনেক রকম পরিকল্পনা রেখেছে, এটা কর, ওটা কর, সেটা কর, এটা কর। আমাদের দেশে যেটা হয়, তোমার সামনে মানে অপশানের পাহাড় লাগিয়ে দেবে। এবার প্রশ্ন করতে হয়, তুই খানকির ছেলে, নিজে কোনটা করেছিস, এগুলোর মধ্যে কোনগুলো তুই নিজে করেছিস? না, সে তো জানি না, এই না, অমুক না, কিন্তু আমার অমুক করেছে, আমার পরিচিত তমুক করেছে। যা আগে করে আয়, তারপর উপদেশ দিবি। যারা করেছে তারা মুখ বন্ধ, তারা কোনো কথাটি বলছে না। কারণ আমাদের এদেশে সবাই জানে ঠকবাজি, ফ্রডবাজি, বেকারত্ব এবং পরস্পরের পোদ মারামারি, এইটাই আছে, ধান্দাবাজি আছে, আর কিচ্ছু নেই, এটা সবাই জানে, সব লাইনে। তো এনি হাউ, আমি ধীরে ধীরে আইনি রাস্তা ঘেঁটে, আমি যে অপেক্ষা করেছিলাম, যেই ব্যাপারটার 1 বছর পূর্ণ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে আমি ওকে, যে এই জয়দেব মণ্ডল বলে যে লোক, যাকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলাম, সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা রিভোক করে নিই। পাওয়ার অফ অ্যাটর্নি রিভোকেশান আমাকে করতে হয়, করিয়ে নিয়েছি। তার জন্য খবর কাগজে বিজ্ঞাপনও দিয়েছি, সেই বিজ্ঞাপনের
একটা শর্ট এই ভিডিওতে বা এই ভ্লগে দেখতে পাওয়া যাবে। যারা ভ্লগটা দেখছে মন দিয়ে, তারা যদি ওই বিজ্ঞাপনটার কী অর্থ বুঝতে না পারে, এখন বলে দিলাম, এ ধরনের কোনো আইনি প্রসেস হলে আইনি নোটিশ খবর কাগজে ছেপে বার করতে হয়। সেটা করলাম, করার পর চিঠি পাঠালাম। এবার আমি জানতাম ও অলরেডি আমার এটা ইন ভেন যাচ্ছে, কারণ অলরেডি হয়তো মিউটেশন করে নিয়েছে। তো দেখা গেল না, এতদিনেও সে মিউটেশন করতে পারেনি। বলেছিলাম না, এক মাঘে শীত যায় না। তুমি আজকে ভোগা দিয়ে এগিয়ে যাচ্ছ, ভাবছো তুমি বিরাট কিছু লাভ করে নিলে, পুরোটাই লোকসান, পুরোটাই শূন্য, শূন্য হাতে যাবে। খালি হাত আয়ে থে হাম, খালি হাত যায়েঙ্গে। 4 পয়সা ফায়দা করবে ভাবছো? 4 পয়সা ফায়দা করতে গিয়ে তোমার 40 টাকার লস হয়ে যাবে। তো কালকে সন্ধেবেলায় সে আমায় ফোন করে বলছে, কী হলো, তুমি এটা রিভোক করে না? অবশ্যই রিভোক কোনো 1 বছরের ওপরে পাওয়ার দিয়ে রেখেছি, পাওয়ারে কেউ দিয়ে ফেলে রাখা যায় নাকি? ডাঁট সে বলে দিয়ে দাও। ওর সে আমাকে একবার বলছে, তুমি তো পুরো টাকা পয়সা নিয়েছো, এই করেছো, ওই করেছো, সে করেছো। এখনও টাকা পয়সার জায়গাটা ভেঙে বলিনি। আমি বলেছি আমি বর্ধমানে রয়েছি, বর্ধমান থেকে ফিরি, তারপর কথা বলছি। কবে ফিরবে, কবে নাগাদ ফিরবে? আমি বলেছি সামনের বুধবার, মানে 1 মে। মেয়ের আরও কদিন আমি ওকে ঘোরাবো, তারপর ওর সঙ্গে বসে একদম আসল কথাটি পারবো যে, তুমি ভাই, তোমার সঙ্গে আমার যা চুক্তি হয়েছে, তুমি তার থেকে আমাকে 6 লাখ টাকা মেরেছো। সেই 6-7 লাখ টাকা যেটা মেরেছো সেটা আমাকে পে করে দাও, আমি তোমার সঙ্গে নতুন করে চুক্তি করে বেরিয়ে যাব। তুমি নতুন পাওয়ার অফ অ্যাটর্নি দিতে বললে আমি নতুন পাওয়ার অফ অ্যাটর্নি দেবো, তাদের 2 বছর মেয়াদ দিয়ে রাখবো, তুমি তার মধ্যে করে নাও। 1 বছর মেয়াদ দিয়ে রাখবো, তুমি তার মধ্যে করে নাও, বা অন্য কোনো মেথডে যদি করতে চাও করে বেরিয়ে যাবো, কিন্তু আমাকে এই টাকাটা তোমাকে দিতে হবে। আর যদি বেশি চুদুবুদু মারিয়েছ, আরও টাকার অঙ্ক বাড়বে। কারণ সেই সময় এই লোক আমাকে যা হয়রান করে, জার্মানি থেকে এখানে আসার ভাড়াই, প্লেন ভাড়াই হচ্ছে 1 লাখ টাকা, কম বেশি 1-2 লাখ টাকা আমার যায় আসতে যেতে। আর সে আমাকে আসার পর 1 লাখ টাকা হাতে ধরায়, ধরিয়ে সই করিয়ে, হয়ে গেছে, যা এটা ছেড়ে দাও, ওই ছেড়ে দাও। আমাকে ছোটো মামা বলেছিল, এই জিনিস কখনো হয় না। ছোটো মামা সেই সময় খুব আধ্যাত্মিক কথা মারাচ্ছিল, এত সাইন্টিফিক, সবসময় সে নিজেকে বড় সায়েন্স চোদানি দেখায়, সেই সময় খুব মানে আধ্যাত্মিকতা মারাচ্ছিল। সেই সময় জীবনে কখনো পরামর্শ দিল না, কারোর পাশে দাঁড়ালো না, শেখালো না, বোঝালো না, হঠাৎ করে সে আধ্যাত্মিকতা মারাতে শুরু করে দিল। আধ্যাত্মিকতা না, পোদের ফুটোয় গুজে দেবো তোমার খানকির ছেলে, কোরআন গীতা জিন্দাবেস্তা পোদে গুজে দেবো তোমার। আর হগের টাকা মেরে দিয়ে আধ্যাত্মিকতা মারাচ্ছ শালা স্বর্গেও লুকোতে পারবে না, ওখানেও কেউ টুটি চেপে তোমার থেকে আমি মাল আদায় করব। যে হারামি হও তুমি হারামি, তোমার 3 ডবল তোমার বাপ হারামি আমি। তখন সব কটা আত্মীয় স্বজন আধ্যাত্মিকতা গান শুরু করে দিয়েছিল। মারা বোকাচোদা খানকির ছিলাম, যেন মরে গেছি। আমি মরলে চন্দনাচার্যর টাকার 4 আনাও পাবি নাকি, কুত্তাচোদার দল? মরার সময় টাকার গান্ডিতে আগুন লাগিয়ে দিয়ে যাব, তাও ভালো। শুয়োরের বাচ্চা। টাকার বান্ডিলে আগুন দিয়ে মরবো, তাও ভালো। ও আমার হগের টাকা কাউকে ছাড়বো না আমি। সেই সময় এই লোক বলেছিল দালালের কি করে, দালালকে উজিয়ে পেমেন্ট করে দেয়। দালাল পেমেন্ট করার কথা আমার,
খানকির ছেলে নিজে উজে পেমেন্ট করে দেয়। দালালের সঙ্গে তখন মানে ডাঙে ডাং ঘষার পীড়িত হয়েছিল ওর। দালাল না, ওরা আমাকে 100 কোটি টাকার ফায়দা করে দিয়েছে, হবে ওদের তো দিতেই হবে। গুদমারানি আমার পোঁতটা মেরে তুই ওকে দিচ্ছিস শালা। মাদার চোদ শালা। তখন খুব দালাল পিরিতি মারিয়েছিল শালা। বাপ্পার মিউটেশনের খরচাটা আমার পকেট থেকে গেল, সেই পয়সাটাও দিচ্ছিল না। এবার ঠিক জায়গায় যখন গলায় পাড়াটা মারলাম, এখন হ্যাঁ তুমি তো পুরো পয়সা নিয়েছো, তুমি কেন ওটা রিভোক করে ফেললে, তো আটকে গেল কাজটা। শালা 1 বছর কি ছিঁড়ছিলি? 1 বছর ছেড়ে রেখে আমি দেখছিলাম যে তুই কত দূর এগোতে পারিস। তুই চলিস ডালে ডালে কুত্তার বাচ্চা, আমি চলি পাতায় পাতায়। তোর মতো কত লেচ্চু এলো, কত দালাল এলো, লে ওরা দাঁড়া রে। তুই এখনো পাক খাওয়া কাকে বলে জানিস না। পাক খেতে খেতে চুল পেকে যাবে, হাড় ক্ষয়ে যাবে, পাক খেয়ে মরবি, পাক খেয়ে মরবি শালা কুম্ভি পাক। এটা জায়গায় আর লম্বা করবো না, বহুত গালি ফালি দিয়ে ফেললাম। মোট কথা মাল ফেললে তবে বাকি কাজ হবে। আমার পাওনা টাকা আগে উসুল করি।